তখন আপনার সাথে কথা বলেও কিন্তু আপনিও কিন্তু একই কথা আপনার বিষয় হয়ে যাবে। সবারই তো ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই এক্সপেরিয়েন্সটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করছি। টোটাল 12টা কাউন্টার আছে। তো এর মধ্যে একটা মিথ কাজ করে যে ওই 7 নম্বর কাউন্টার নাকি ভিসা দেয় না, 11 নম্বর কাউন্টার নাকি ভিসা বেশি কম দেয়। আপনার ইন্টারভিউ জার্নিটা একটু বলেন, এইটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা। বডি ল্যাঙ্গুয়েজ রিড করে, আই কন্ট্যাক্ট রিড করে, আপনার ব্লুড দিকে থাকে রিড করে, ফ্যামিলি দেখে রিড করে, ইত্যাদি ইত্যাদি অনেক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারই আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ভিডিও নিয়ে আসি একটা সাকসেস হিস্ট্রি নিয়ে। সো আজকেও আমরা একটা সাকসেস হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি এখানে আজকে কোনো কথাই বলবো না, যা কথা বলবে আমাদের যে গেস্ট আছেন তিনিই বলবেন, এবং তিনি তার নিজের পরিচয় থেকে শুরু করে সব কিছু বলবেন, আমাদের এডুয়াব্রোডের সাথে কীভাবে ওনার জার্নি কীভাবে কী। সো এইখানে ফার্স্টে আমরা যেটা করলাম যে কোন ধরনের সাকসেস হিস্ট্রি বলছি সেটা আমরা একটু সিক্রেট রাখছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমরা কোন সাকসেস হিস্ট্রি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আপনাদের সাথে বিশেষ করে এডুয়াব্রোডের সাথে জার্নিটা আমার কয়েক বছর আগে। বাংলাদেশের নামি দামি অনেক কোম্পানিতেই বা যারা কনসালটেন্ট বিজনেস করেন প্রত্যেকের সাথে মোটামুটি আমি অনেককেই চিনি বা জানি। কোভিডের সময় আমি একটা ভিডিও দেখেছিলাম এক সময়, যেমন আজকে আপনি আমার যেমন সাক্ষাৎকার নিচ্ছেন, এইরকম একটা সাকসেস হিস্ট্রি আমি দেখেছিলাম। বেসিক্যালি ধরতে পারেন যে আপনাদেরকে ভার্চুয়ালি আমি আপনাদের প্রতি অ্যাট্রাকশনটা হয়েছে বেসিক্যালি। তো ইট ওয়াজ এ EB3 সাকসেস স্টোরি। তো আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না। জহির ভাই নিজে ওই ভদ্রলোক লাইভ ছিলেন। তো আমি আসলে তারপরে কোভিড শুরু হয়ে গেল। তো কোভিডের শেষের দিকে, ইনফ্যাক্ট ধরেন 2020-র শেষের দিকে, হ্যাঁ। তো আমি একদিন হঠাৎ করে ফোন করেছিলাম আপনাদের 21-এর আগের, 2021-এর আগে, হ্যাঁ ফোন করেছিলাম যে আমি স্টুডেন্ট বিষয় নিয়ে বেসিক্যালি কথা বলতে এসেছিলাম, ক্রস চেক করার জন্য। বেসিক্যালি এখানে এসে আমি আপনাদের এখানে ইনভলভ হয়ে গেছি, কারণ আমার কাছে ওনার ফ্রম দ্য ডে 1 থেকে ইনফরমেশনগুলো খুব বেশি ট্রাস্টওয়ার্দি মনে হয়েছিল এবং খুব অথেন্টিক মনে হয়েছিল। আমি আপনাকে একটু থামে, মানে আপনি আমাদের এখানে আসার আগে আরো কিছু জায়গায় ঘুরে আসছেন, মানে ক্রস চেক করতে করতে ফাইনালি আমাদের এখানে আসছেন। মানে মজার বিষয় হলো কি, মানে আমি যেহেতু ধরুন এই লাইনে এক্সপিরিয়েন্সে ধরা চলে, আমি অনেক কিছুই বুঝতে পারি। যে তো আমি দেখলাম যে এখানে এসে কথা বলার পরে আমি যা কিছু জানতে চাচ্ছি না তাই সে বলে ফেলছে। তো এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে, কিন্তু আমি তোরা জানতে চাইনি কেন বলছে। তো পরে আমি দেখলাম যে খুব ইজি এবং অ্যাক্সেসও খুব ইজি। আমি বললাম যে ভাই আমি এই ব্যাপার। তো আমি আসলে ধানমন্ডিতে একটা কনসালটেন্টের মাধ্যমে উনি আমাকে অনেক বললো যে এই ইত্যাদি ইত্যাদি। পরে আমি দেখলাম এখানে এসে একটা ক্লিয়ার পিকচার পেলাম ইন টার্মস অফ কস্টিং, ইন টার্মস অফ ইউনিভার্সিটি কস্টিং, সমস্ত কিছু মিলে। মানে আপনি যেটা বলতেছিলেন এর আগে যে এডুয়াব্রোডের মূল জিনিস হচ্ছে আমরা সবকিছুতে ট্রান্সপারেন্ট। আমি পেয়েছি আর কি, হ্যাঁ। তো তারপর যেহেতু আমার অভিজ্ঞতা ছিল আগে, আমি মানে আমি জাজ করতে পেরেছি আর কি। তো আমার মিসেস আবার খুব ভালো স্টুডেন্ট, ওনার আইএলস সবসময় খুব ভালো থাকে। ওনার আইএলসটা দেখে উনি বললো যে এখানে তো আইএলসও লাগে না। আমি বললাম বাবা ফানি থিং, আইএলস তারা ইউনিভার্সিটিতে যায়, এবং দেখলাম যে কস্টিংও কম। তো আমার লাস্ট লেভেলটা ইভেন তো তার ইমিডিয়েট সপ্তাহখানিক পরে আমার মিসেসকে নিয়ে আমি এখানে আসি। আচ্ছা, আমি আমার মিসেসকে নিয়ে আমি দেখো আমি এরকম একটা, মানে 2021 সালের আগেই তো সব বিশেষ শেষের দিকে। তো আমার মিসেসকে নিয়ে আসলাম। আমি দেখলাম যে আমার মিসেস একটু খুব ক্রিটিক্যাল, উনি যেহেতু ইন্স্যুরেন্সে জব করেন। উনি দেখলাম যে বাসায় যাওয়ার পর যে আপনাদের ব্যাপারে খুব পজিটিভ। পরে আমার মিসেস আমাকে বললো যে না আসলে ওনার কাছে কিছু ইনফরমেশন আমরা না চাইতেই পেয়েছি, আর লোকটাকে আমার কাছে খুব ডিপেন্ডেবল মনে হলো, তুমি করো। ভাই এই জিনিসটা খুব বেশি মানে চিন্তা করলাম ওনার তো বিজনেস, আমাকে পাঠাইতে পারলে বা আমার ফাইলটা নিতে পারলে তো ওনার খুশি। তো উনি আমাকে এত গাইড করছে কেন না, এই জবটা আপনার জন্য ভালো হবে না, এটা ভালো হবে না। তো এগুলো আসলে আমি দেখলাম যে বাই দ্য যখনই যার সাথে কথা বলি উনি আমাকে আমার অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমাকে গাইড করতেছে, বিজনেসম্যান হিসাবে দেখছে। হয় কি মানুষের প্রতি মানুষের ট্রাস্ট কিন্তু ছোট ছোট জিনিসগুলো থেকে আসে, তাই না? তো আমি প্রত্যেকটা স্টেপই কিন্তু আমি আপনার ম্যানেজমেন্টের বা বিশেষ করে জহির ভাইয়ের প্রত্যেকটা জিনিস অথেন্টিক পেয়েছি। উনি আমাকে না ভাই এটা আমি দেবো না, আপনি চাইলেও আমি আপনাকে দেবো না, হ্যান না তেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো ফাইনালি আমার মিসেসের অ্যাপ্লিকেশন ছিল F1-এর, আমার F2 ছিল, সেইগুলোকে আবার আপনাদের মাধ্যমে আমি আবার কনভার্সন করতে হয়েছে। যাই হোক, তো ফাইনালি আমরা B1 B2 জন্য অ্যাপ্লিকেশন করলাম। প্রায় এখন থেকে ধরেন আমার তো ইন্টারভিউ হলো আলহামদুলিল্লাহ 21শে মে, তারও প্রায় 11 মাস আগে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, কারণ শিডিউল পাচ্ছিলাম। শিডিউল যখন পেয়েছি, নিয়ম হলো যে শিডিউল রিশিডিউল করা যায়, আমি ইচ্ছা করে রিশিডিউল করি নাই, আমি বলছি অ্যাজ ইউজুয়াল আসো। এবং এই B1 B2 অ্যাপ্লিকেশনের পরে বিশেষ করে ডেট পাওয়ার পর থেকে প্রত্যেকটা ডেট কিভাবে কি করতে হবে, কোন ডকুমেন্ট কিভাবে সাবমিশন করতে হবে এবং কিভাবে কি বলতে হবে, টোটালি কিন্তু আমি চমৎকার একটা সাজেশন গাইডলাইন কিন্তু আমি আপনার এই প্রতিষ্ঠান থেকে পেয়েছি। আমি পার্সোনালি আমার ফিলিংস থেকে বলছি আই এম ভেরি হ্যাপি
যে যেভাবে আমাকে গাইড করেছে বা টোটাল প্রসেসটার মধ্যে আমাকে যে ইনভলভ করেছে, মানে আমি আসলে খুব এনজয় করেছি এবং আলটিমেটলি মাশাআল্লাহ রেজাল্টও ভালো আসছে। যেহেতু আমি এই বিষয়টা সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা রেখেছি, এই জন্য খুব একটা ওনার বেগ পেতে হয় না, আমাকেও আমি মেসেজগুলো ক্লিয়ার হয়ে গেছে আসলে। টোটাল কতজন ছিলেন অ্যাপ্লিকেশন করেছেন? আমরা আমার ফ্যামিলি মেম্বার, আমার 2 বাচ্চা সহ আমার হাজবেন্ড ওয়াইফ 4 জন ছিল। টোটাল 4 জন, মানে সবারই তো ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবারই হয়েছে। তো ইট ওয়াজ এ নাইস জার্নি ইন্টারভিউ। আমি বলবো লাক এবং এফোর্ট দুটার কম্বিনেশন হতে হয়। আপনাকে টার্গেট থাকতে হয়, ফোকাস থাকতে হয়, ওই ফোকাসের সাথে মিল রেখে চাওয়াটা চাইতে হয় আল্লাহর কাছে। আমি চেষ্টা করব চাইতে হবে, কারণ আপনি প্রপার ওয়েতে না গেলে আপনি ঘরে বসে থেকে শুধু চেলেন আর আপনার হবে না। ডেফিনেটলি আপনাকে প্রপার ওয়েতে আগাতেও হবে এবং হেল্পের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। অ্যাবসলিউটলি প্রপার ওয়েটা আমি পেয়েছি এডু অ্যাব্রড মাধ্যমে এবং হেল্প করেছে আল্লাহ। ডেফিনেটলি দুইটার কম্বিনেশন হওয়াতে ইনফ্যাক্ট আমি আপনার ইন্টারভিউ জার্নিটা একটু বলেন। এটা হচ্ছে সবচেয়ে মজার জায়গা। অ্যাকচুয়ালি অনেকেই হচ্ছে ইন্টারভিউ দেওয়ার আগে একটু অনেক ভয় থাকে, ওখানে কি জিজ্ঞাসা করবে। অনেকে আবার ডেস্ক নিয়ে একটু ভয় আছে, ভীতি আছে যে এই ডেস্কে পড়লে এটা হবে, ভিসা হবে না, ওই ডেস্কে পড়লে ভিসা হবে না। এই ধরনের অনেক প্রবলেমস আছে। আমার তো মনে হয় আসলে এই ধরনের কোনো প্রবলেমস থাকার কথা না। এই ক্ষেত্রে একটু আমি প্রবলেম থাকার কথা না। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতা, আপনি যেটা বললেন ডেস্ক মানে লাম্বার, ইউএস এম্বাসিতে 1 থেকে 12 নম্বর কাউন্টার, টোটাল 12টা কাউন্টার আছে। তো এর মধ্যে একটা মিথ কাজ করে যে ওই 7 নম্বর কাউন্টার নাকি ভিসা দেয় না, 11 নম্বর কাউন্টার নাকি ভিসা বেশি কম দেয়। এই সমস্ত ইনফরমেশন আমার মাথায় ছিল। তো আমি যে জিনিসটা ছিলাম ভাই, আমি কনফিডেন্ট ছিলাম যে আমি যেহেতু মাশাআল্লাহ ভালো জব করি, আমার বিশেষ জব করে, ভিসা হইলে হবে না হলে নাই। আমাকে জহির বাজার বলে আপনি একদম ন্যাচারাল থাকবেন। আমার মনে হয় 20 সপ্তাহ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ, হঠাৎ করে আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার কানাডার বিষয় হলো, দেখা হলো। তখন আপনার সাথে কথা বলো কিন্তু আপনিও কিন্তু একই কথা, আপনার বিষয় হয়ে যাবে। তাই তখন জহির ভাই বলতেছে বিষয় হয়ে যাবে, আর আমি যেহেতু সেলসের লোক, মার্কেটিং এর লোক, আমিও বুঝছি যে না, যে কোনো জায়গায় পজিটিভ থাকা ভালো। পজিটিভ, আমি পজিটিভ। আপনার ভিসাটা পাওয়ার বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আমাদের এন্ড থেকে আপনার আসলে বেশি ছিল, আপনার কনফিডেন্টটা খুব ভালো ছিল। হ্যাঁ, আপনার কনফিডেন্টের কারণে বেসিক্যালি আপনি ভিসা পেয়েছেন। আমাদের অবদান এখানে খুব কমই বলা চলে, কারণ আমি আপনাকে ঠেলে সামনে আগাবো, কিন্তু আপনি যদি না আগান তাহলে আমাদের ঠেলাঠেলিতে কোনো লাভ নেই। আপনাকে হয়তো একটা পথে আগানোর জন্য কিছু দূর আমরা ঠেলছি, কিন্তু বাকি অ্যাচিভমেন্ট কিন্তু পুরোটাই আপনার। এটাই বস, এটা ভাইস ভার্সা আমি বলবো। আপনারা যেহেতু এই লাইনে এক্সপিরিয়েন্স, আপনারা তো আমাকে অবশ্যই সাজেশন দিয়েছেন। আমি যে জিনিসটা বলবো, ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ক্যান্ডিডেটের কনফিডেন্স, যেটা ইউএস এম্বাসির যারা আসলে ওরা যারা, আমি তো ওদের সম্পর্কে অনেক স্টাডি করেছি, ওরা যারা 2-3 মিনিট বা 4-5 মিনিট 6 মিনিটের ইন্টারভিউর মাধ্যমে একটা ভিসা ইয়েস অর নো বলা, ওরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। ওরা কিন্তু মানুষের বডি ল্যাঙ্গুয়েজ রিড করে, আই কন্ট্যাক্ট রিড করে, আপনার ব্লুড দিকে থাকে রিড করে, ফ্যামিলি দেখে রিড করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর কম্বিনেশন মিলিয়ে কিন্তু ওরা ভিসা দেয়। আপনি এইখানে একটু শর্ট করে আমার অডিয়েন্সদের জন্য বলে দেন, আসলে তারা অনেকে ভয় পায়। সো আমার অডিয়েন্স বলতে হচ্ছে, আমি চাচ্ছি এই ব্যাপারে সে আমার ক্লায়েন্ট হোক বা না হোক, সে যেন একটু কনফিডেন্ট পায়। যে কোনো ব্যক্তি যারা ভিসার জন্য যাচ্ছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আপনার এই জায়গাটাতে কিছু একটু বলে দেন, যেন আসলে কনফিডেন্টটা তারা কীভাবে। আমি মানে ভবিষ্যৎ ক্যান্ডিডেটদের একটা কথাই বলবো, বি কনফিডেন্ট অ্যাবাউট ইউরসেলফ। আরেকটা হলো, কনফিডেন্ট হইলেই হবে না, কনফিডেন্টটা হতে হবে লজিক্যাল। ইউ হ্যাভ টু নো ইউরসেলফ, ইউ হ্যাভ টু নো ইউর DS-160। আপনি যদি DS-160-কে অথেন্টিক ইনফরমেশন দেন, মানে ক্লিয়ার ইনফরমেশন দেন, তাহলে কিন্তু আপনি ওখানে মিথ্যা বলার সুযোগ নেই। ওকে, ফাইন। যদি আপনি ওই ভিত্তিতে আপনাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের অ্যান্সারটা যেন অ্যাজ পার DS-160 অনুযায়ী হয়, তাই না? তাহলে কিন্তু আবার এমন হতে পারে যে আপনি ওখানে ট্রাভেল প্ল্যান লিখেছেন একরকম, আপনাকে জিজ্ঞাসা করলো আপনি তুমি কোথায় কোথায় ভিজিট করবা, ইংরেজিতে বললো, লিখলেন একরকম, বললেন না একরকম। ওইটা যেন না হয়। 19-20 ডিফারেন্স হতে পারে, কারণ লেখা আর বলার মধ্যে কিন্তু একটু পার্থক্য হতেই পারে। আমি যখন লিখি তখন হয়তো ডিটেইল, এটা আসলে খুব কেয়ারফুলি, এটা জায়গাটাই খুব, কারণ ওরা যখন কোয়েশ্চেন করে তখন DS-160 কে বেস করেই কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। অ্যাবসলিউটলি। বাই দ্য ওয়ে, কোয়েশ্চেনের কথা যেহেতু বললাম, আপনি কি ইংলিশে বলেছেন না বাংলায় বলেছেন? আমি ইংরেজিতে বলেছি। ওকে, ওখানে তো বাংলারও সুবিধা আছে। বাংলার সুবিধা আছে, তবে আমার এখানে অভিজ্ঞতা হলো কি, যেহেতু তারা ইংলিশ স্পিকিং কান্ট্রির দেশ, ওরা কিন্তু, যদিও আমরা যেহেতু ইন্টারভিউ দিচ্ছি আমাদের লোকাল দেশে, আমাদের নেটিভ কান্ট্রিতে, ওরা বাংলা শুনতে বাধ্য, যেহেতু ওদের বাংলা এন্টারপ্রেনার সাথে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো, নট ম্যান্ডেটরি যে বাংলায় বললে যে বিষয় হয় না তা না, বাট ইংরেজিটা বললে মনে হয় ওরা একটু হ্যাপি হয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কারো যদি ইংরেজিতে দুর্বলতা না থাকে, আর এখানে আসলে
কথা তো হয় মাত্র 2-3 মিনিটের, খুব কমন কিছু কথা। যেমন আমার ক্ষেত্রে আমি বলি না, ইটস ভেরি সিম্পল। এটা আমার মনে হয় যে কোনো একজন মোটামুটি পড়াশোনা জানা লোকও পারবে। যেমন আমাদের এখানে গাইডলাইন ছিল যে হয়তো এই প্রশ্ন করবে আপনাকে কেন আপনি যাবেন ইত্যাদি, কেন আপনি যাবেন, কোথায় আপনি ভিজিট করবেন, কোথায় আপনি থাকবেন ইত্যাদিতে। আমাকে কিন্তু এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করে না। ওরা ক্যান্ডিডেটের ফ্যামিলি, ক্যান্ডিডেটের স্ট্রাকচার বা ক্যান্ডিডেট কি ইমপ্রেশনে গেল, তারা কি বডি ল্যাঙ্গুয়েজে দাঁড়াইলো, সমস্ত কিছু দেখে প্রশ্ন করে। আমি যখন দাঁড়ালাম, আমার প্রিপারেশন ছিল এক ধরনের প্রশ্ন করবে। তো আমাকে প্রথমে প্রশ্ন, গুড মর্নিং মিস্টার হোসেন, আমার নাম SM শাখাওয়াত হোসেন, গুড মর্নিং টু ইউ। উনি গুড মর্নিং বলছে, আমি একটু বেশি হেসে বললাম গুড মর্নিং টু ইউ, থ্যাংক ইউ, গিভ মি ইউর পাসপোর্ট। আমি পাসপোর্ট দিলাম। পাসপোর্টটা যে আমার অর্ডারলি ছিল, একটু 10 সেকেন্ড একটু এদিক সেদিক হয়েছে, ও নিল পাসপোর্টগুলো দেখলো। আমার প্রথমে আমার প্ল্যান ছিল যে আমাকে বলবো যে তুমি কেন USA যাওয়া। তো আমাকে প্রশ্ন করলো হোয়াট আর ইউ ডুইং। তো আমি বললাম থ্যাংক ইউ, আমি নর্মালি থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং, আই এম ডুইং, আমি যেটা বললাম যে আমি করছি এটা করি। তো আমাকে সে জব রিলেটেড প্রশ্ন করা শুরু করলো যে তুমি কি করছো, মানে আপনার সাথে অ্যাকচুয়ালি পরিচিত হওয়ার জন্য যে ধরনের কোশ্চেন করে এটাই করতে। আপনি ডেফিনেটলি অ্যানসার গুলো খুব শর্টকাট দিয়েছেন, মানে লেন্দি কোনো খুব লন্দিও করি না, আবার একদম ইয়েস নো বলি না। যেমন আমাকে বলছে হোয়াট আর ইউ ডুইং, আমি যে আই এম ওয়ার্কিং ইন এ রিয়েল এস্টেট কোম্পানি, আই এম ওয়ার্কিং অ্যাজ এ চিফ সেলস অফিসার। মানে একটু স্পেসিফাই করে দিয়েছেন, মানে ইসে 2-3টা সেন্টেন্সে বললে হয় কি ওরা তখন একটু ক্লিয়ার হয়। তো আপনি ভিজিট ভিসায় দাঁড়াচ্ছেন, তার মানে আপনি ওখানে অ্যাজ আ ভিজিটর হিসেবে ওখানে এলিজেবল কিনা, আপনার সেই মানে ওই অবস্থা আছে কিনা, কিংবা আপনি ওখানে যাওয়ার পর আবার ব্যাক করবেন কিনা, এই টোটাল জিনিসটাই কিন্তু আপনার এই উইদিন 3 or 4 minutes অল্প সময়ের মধ্যে সে বেরোয়। ইন দি মিনটাইম আমার কথা বলা শেষই আমার মিসেসকে, ম্যাডাম আর ইউ ওয়ার্কিং, ও ধরেই নিছে যে ম্যাডাম ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, আমার তুমি বলতে ইয়েস আই এম ওয়ার্কিং। ওনাকে একটা দুটো প্রশ্ন করলো যে তখন বললো তোমরা কয়দিন থাকবা। আমার ছেলেকে জিজ্ঞাসা করলো হাই হ্যালো হাউ আর ইউ। তা আমার মেয়ে ছিল সাথে, তাকে একটু দেখতে চাইলো, আমি তাকে আবার একটু দেখালাম। এই তো ছোট দেখতে হলো। তো ওরা সব কিছু মিলে আসলে যে ক্যান্ডিডেটকে তারা ভিসা দেয়, তারা আসলে বুঝতে চায় যে ক্যান্ডিডেট যাবে এবং তারা একটা সার্টেন টাইম পর ফিরে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কারণ এক্সপিরিয়েন্সের কথা বললে এক্সপিরিয়েন্স চলতেই থাকবে। এগুলো গল্প অনেক মজার গল্প। সো ফাইনালি আপনার কাছে লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে এডু অ্যাব্রড সম্বন্ধে আপনি যদি শর্টকাটে কিছু বলেন, একেবারে খুব শর্টলি বলবেন। অনেস্টলি স্পিকিং, সাকসেস আসছে বিদায় যে বলবো যে এডু অ্যাব্রড ইজ ভেরি গুড তা না। এডু অ্যাব্রডের কাছে আমি যে জিনিসটা পেয়েছি, টাইম টু টাইম যে ডকুমেন্টাল সাপোর্ট এবং টাইম টু টাইম US এম্বাসিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মেইল করা বা মেইলের রেসপন্স অনুযায়ী সেই অনুযায়ী আমাকে অ্যাকশন প্ল্যানে যাওয়া, এটা আমি বলবো যে আই এম হ্যাপি। আমি আপনাদের মঙ্গল কামনা করছি যে আমার এখন সাকসেস আসছে বিদায়। আমার সাকসেস না আসলেও বলতাম যে ইনফ্যাক্ট আপনারা আপনাদের লেভেলে চেষ্টা করছেন, আমার হয়তো লাক ফেভার করে নাই। তবে আমরা এডু অ্যাব্রড থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করি দেওয়ার জন্য, এবং আমি আশা করি আমাদের কাছ থেকে আপনি সর্বোচ্চটাই পেয়েছেন। না, ডেফিনেটলি, অফকোর্স আমি আসলে কোথাও কোনো রকমের গ্যাপ পাইনি। যখন যেই জিনিসটা যেই টাইম ম্যানারে পাওয়া উচিত আমি সেইভাবেই পেয়েছি। তো বাই দ্য ওয়ে, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই কনভারসেশনটা দেখছিলেন, ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু আপনারা শিখে যেতে পারবেন। আমি চাই হচ্ছে যে আমাদের এই এক্সপেরিয়েন্সটা মোটামুটি সবার কাছে ছড়িয়ে যাক। হোয়াট এভার আমাদের এখান থেকে আপনারা সার্ভিস নিন বা না দিন, আপনারা যারাই B1 B2-র জন্য দাঁড়াবেন, এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা করছি। সো আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি। নেক্সট ইনশাল্লাহ কোনো না কোনো সাকসেস হিস্ট্রি নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদেরকে বলতে পারেন। আমরা ইনশাল্লাহ যথার্থ সময়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।